আকাশ মেঘাচ্ছন্ন, সমস্ত প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে প্রলয়ের প্রতীক্ষা করছে। শাখা প্রশাখাময় একটা বিদ্যুৎ আকাশকে দীর্ণ বিদীর্ণ করে দেবার পরই প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হল। তারপরই শোঁ শোঁ শব্দ করে ঝড় এলো। কামান গর্জনের সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো যেন। সোনাটুপি গ্রামের প্রান্তে যে অরণ্যটা আছে তার গাছগুলো হাহাকার করতে লাগলো। অরণ্যের পাশেই প্রকাণ্ড প্রান্তর। দুটো শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে মাঠের ওপর দিয়ে ছুটে বেরিয়ে গেল। কাক বক উড়তে লাগলো বিভ্রান্ত হয়ে। তারপর বৃষ্টি নামল, বেশ মুষলধারে। ঝড় বৃষ্টি দুটোই সমানে চলতে লাগলো। অন্ধকারও ঘনিয়ে এলো ক্রমশ। গাছের ডালপালা ভেঙে ছড়িয়ে পড়তে লাগলো মাঠে। মনে হলো মৃত সৈনিকের দল আছড়ে আছড়ে পড়ছে যেন। ঝড় বৃষ্টি আর অরণ্য মিলে শব্দেরও বৈচিত্র্য সৃষ্টি করলো একটা। কখনো মনে হচ্ছিল কেউ যেন অট্টহাস্য করছে, পরক্ষণেই মনে হচ্ছিল কাঁদছে। আর্তনাদের সঙ্গে খিক খিক হাসি, হাসির সঙ্গে হাততালি, হাততালির সঙ্গে ডম্বরু নিনাদ যে পরিবেশ সৃষ্টি করল তা আতঙ্কজনক। এতক্ষণ কোনো মানুষ দেখা যায়নি, কিন্তু এইবার দেখা গেল। বনওয়ারি বেরোলো জঙ্গল থেকে, ছুটে বেরোলো যেন পালাচ্ছে। অদ্ভুত তার চেহারা, মুখময় গোঁপ দাড়ি, মাথায় প্রকাণ্ড পাগড়ি, কাঁধে প্রকাণ্ড বোঁচকা, হাতে ব্যাগ, ফুল প্যান্টের ওপর লম্বা ঝোলা কোট পড়েছে একটা, পায়ে বুট জুতো। মাঠের মধ্যে পড়ে সে ছুটতে লাগলো আর মাঝে মাঝে পিছু ফিরে চাইতে লাগলো। তার পেছনে কেউ ছুটছিল না, কিন্তু বনওয়ারির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তার যেন আশঙ্কা হচ্ছে কেউ তাড়া করে আসছে তাকে পিছু পিছু। মাঠের অপর প্রান্তে ঘর ছিল একটা, পোড়ো বাড়ি। বনওয়ারি সেই দিকে দৌড়তে লাগল। পোড়ো বাড়িটা নীলকুঠি ছিল এককালে, এখন ওটা স্থানীয় জমিদারের সম্পত্তি। জমিদার কলকাতায় থাকেন, সুতরাং বাড়িটা পোড়ো বাড়ি হয়ে গেছে। কিন্তু সেকালের বাড়ির গাঁথুনি কাজেই একেবারে পড়ে যায়নি। দেওয়ালগুলো খাড়া আছে, কপাট জানলাগুলো আছে। পশ্চিম দিকের ঘরের কপাট জানলা চোরে খুলে নিয়ে গেছে, কিন্তু উত্তর দিকের ঘরটা, দক্ষিণ দিকের ঘরটা আর পূব দিকের ঘরটা ঠিক আছে। পূব দিকের ঘরটাই বড়, হলের মতো। তার সামনে একটা চওড়া বারান্দা, বারান্দার উত্তরে আর দক্ষিণে ঘর। বনওয়ারি ছুটতে ছুটতে এসে পূব দিকের ঘরের সামনে চওড়া বারান্দাটাতে উঠে হাঁপাতে লাগল। আর একবার পিছু ফিরে চেয়ে দেখল, তারপর ঢুকে পড়ল পূব দিকের বড় ঘরটাতে। ঢুকেই ঘরের কপাট বন্ধ করে তাতে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। উৎকণ্ঠ হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে ঝড় বৃষ্টির তুমুল গর্জন হচ্ছিল, কিন্তু বনওয়ারি তা শুনছিল না। সে শোনবার চেষ্টা করছিল কারুর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে কিনা। গত 7 দিন ধরে ওই পায়ের শব্দটাকে এড়িয়ে চলতে চাইছে, কিন্তু পারছে না। সোনাটুপির জঙ্গলে ঢোকবার পর সে শব্দটা শুনতে পায়নি, কিন্তু জঙ্গল থেকে বেরিয়েই সে ছপ ছপ শব্দ শুনেছিল। নির্ঘাত শুনেছিল, তার ভুল হয়নি। কিন্তু একবার মাত্রই শুনেছিল, আর শোনেনি। সে আশা করবার চেষ্টা করছিল, তবে কি হাড় গিলে তাকে রেহাই দিল? খুটখুট করে শব্দ হলো বারান্দায়।
চমকে উঠে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল বনওয়ারি। তার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হয়ে উঠল, কিন্তু দ্বিতীয়বার আর শব্দ শোনা গেল না। কেবল ঝড় জলে দাপাদাপি, আর কোনো শব্দ নেই। অনেকক্ষণ কান পেতে রইল বনওয়ারি। ছটছট করে জল পড়ছে বারান্দায়, আর কোনো শব্দ নেই। ছাগলের ডাকের মতো ওটা কি শোনা যাচ্ছে? এই ঝড়ে বৃষ্টিতে কারো ছাগল মাঠে বেরিয়ে পড়েছে নাকি? কিন্তু একটা ছাগল তো নয়, অনেক ছাগলের ডাক। তারপর বনওয়ারি বুঝতে পারল ব্যাং ডাকছে। আরো মিনিট খানেক দাঁড়িয়ে রইল সে। তারপর তার মনে হলো সমস্ত রাত তো কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। ভেতরে ঢুকে সে পিঠের বোঁচকার ব্যাগটা নামিয়ে রাখল। সঙ্গে সঙ্গে দড়াম করে খুলে গেল কপাট, আর ছপ 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 শব্দ হলো একটা বাইরে। বনওয়ারি দৌড়ে গিয়ে কপাটটা বন্ধ করে দিল। আবার কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একা অত বড় জোয়ান মেয়েকে খুন করা যায় না, একজন সহকারী চাই। আর হাড় গিলে ছোড়াছুরি বা গোলাগুলির পক্ষপাতী ছিল না। সে বলতো ওসব বড় গোলমেলে জিনিস, ধরা পড়ে যাবার ভয় থাকে। তার চেয়ে টুটি টিপে শেষ করে দেওয়াই নিরাপদ। বনওয়ারি চাপটে ধরেছিল ঝুমকুকে, আর হাড় গিলে টুটি টিপেছিল। বনওয়ারির চিন্তাধারা বিঘ্নিত হল। বারান্দায় কে যেন ঘুরে বেড়াচ্ছে। মট করে একটা শব্দ হলো, ঠিক এমনি শব্দ ঝুমকুর গলা থেকেও বেরিয়েছিল। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল বনওয়ারি। তারপর হঠাৎ তার মনে পড়ল তার পকেটে টর্চ আছে, আর ঝোলার মধ্যে লণ্ঠনও আছে একটা। টর্চটা ভেতরের পকেটে ছিল, খুব বেশি ভেজেনি, জ্বালা গেল। জেলেই নিশ্চিন্ত হলো বনওয়ারি। কপাটে খিল ছিটকিনি দুই আছে। তাড়াতাড়ি লাগিয়ে দিল দুটোই। তারপর ঝোলাটার ভেতর থেকে লণ্ঠনটা বার করল। আলাদা একটা বোতলে কেরোসিন তেলও ছিল। গত 15 দিন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। কত অজানা জায়গায় রাত কাটাতে হয়েছে, আরো কত রাত কাটাতে হবে তা ঠিক নেই। তাই প্রয়োজনীয় জিনিসগুলি, বিশেষ করে লণ্ঠন আর কেরোসিন তেল, টর্চ, দেশলাই আর মোমবাতি সে সংগ্রহ করে রেখেছে। কপাট বন্ধ করে সে লণ্ঠন আর তেলের শিশি বার করল। টর্চের আলো জ্বেলে দেশলাইটা খুঁজে বার করতে একটু দেরি হলো। নানাবিধ কাপড় জামার জটিলতায় হারিয়ে গিয়েছিল। সব বার করে ফেলল সে বোঁচকা থেকে। অনেক রকম জামা কাপড় ছিল, প্যান্ট, হাফ প্যান্ট, ঝোলা পাজামা, ধুতি, শার্ট, কোট, হাওয়াই শার্ট, অনেক রকমের। রঙিন চশমাও ছিল 2-3 জোড়া। বৃষ্টিতে সমস্ত ভিজে গিয়েছিল। বনওয়ারি ক্রমাগত পোশাক বদলে বদলে বেড়াচ্ছিল। তার ধারণা হয়েছিল পুলিশ তো বটেই, হাড়গিলের প্রেতাত্মাও পোশাক বদল করলে বোধ হয় তাকে চিনতে পারবে না। যদিও সে বারবার নিজের সঙ্গে তর্ক করছিল যে ভূত টুত সব কুসংস্কার, মৃত্যুর পর আর কিছু থাকে না, কিন্তু তবু সে সাবধানতা অবলম্বন করতে ছাড়েনি। টর্চের আলোতেই তাড়াতাড়ি লণ্ঠনে তেল ভরে ফেলল সে। টর্চের আলোটাও ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগলো। টর্চটা সে নিভিয়ে রেখে দিল। একটু আলোর সম্বল রাখা ভালো। দেশলাইটা জ্বলবে কি? বড্ড ভিজে গেছে। তবু সে চেষ্টা করতে ছাড়ল না। অন্ধকারে শব্দটা অদ্ভুত শুনতে লাগলো। পাগলের মতো কাঠির পর কাঠি ঘষতে লাগলো বনওয়ারি। একটাও জ্বলল না। সব কাঠি ফুরিয়ে গেল। টর্চটা জেলে ছড়ানো কাঠিগুলোর দিকে সে সবাই চেয়ে রইল।
টর্চের আলোটাও বেশ লাল হয়ে গেছে। আর বেশিক্ষণ টিকবে না। আবার সে নিভিয়ে দিল টর্চটা। চতুর্দিক কাঁপিয়ে বাজ পড়ল একটা। মনে হলো এই বাড়িতেই পড়ল। থরথর করে কেঁপে উঠল বাড়িটা। বনওয়ারির মনে হলো সমস্ত রাত অন্ধকারে কি করে কাটাবো এখানে। আলোটা যদি জ্বালাতে পারতুম। আলো থাকলে কারোর পরোয়া করতাম না। হঠাৎ ডান দিকে খিক 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 করে শব্দ হলো। তড়াক করে দাঁড়িয়ে উঠল বনওয়ারি। ঠিক আলো টর্চটা। যা দেখল তাতে তার মুখটা হাঁ হয়ে গেল একটু। মেঝের মাঝখানে একটা দেশলাইয়ের বাক্স পড়ে আছে। তাড়াতাড়ি ছুটে গিয়ে বনওয়ারি তুলে নিল সেটাকে। শুকনো খটখটে নতুন দেশলাই এক বাক্স। দুদিকের কাগজ পর্যন্ত ঠিক আছে। কোত্থেকে এলো এটা? টর্চটা ছাদের ওপর ফেলে দেখবার চেষ্টা করলো একটু। কিছু দেখা গেল না। খিক খিক হাসিটা আবার শোনা গেল বাইরে থেকে। আর সঙ্গে সঙ্গে টর্চটা নিভে গেল। তার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। বনওয়ারি তাড়াতাড়ি ঝুঁকে তুলে নিল দেশলাইটা। প্রথম কাঠিটাই জ্বলে উঠল। লণ্ঠনটা জেলে বেশ করে গুছিয়ে বসেছিল বনওয়ারি। বাইরে অবিশ্রান্ত বৃষ্টির ধ্বনি, আকাশে গুরুগুরু শব্দ আর ঝড়ের তাণ্ডব চলছিল। আর তার মধ্যে মাঝে মাঝে সেই ছপ 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 শব্দ আর খিক খিক হাসি। শেয়ালগুলো ওরকম করছে তাই নিশ্চয়ই। এই বিশ্বাসেই অনড় হয়ে বসেছিল সে। কিন্তু একটু পরেই এ বিশ্বাস আর টিকল না। খিক খিক শব্দটা কানের খুব কাছে শোনা গেল। নিঃশ্বাসের স্পর্শ যেন গালে লাগলো। আর মনে হতে লাগলো ঘরের ভেতরেই কে যেন ঘুরে বেড়াচ্ছে। টপ করে ব্যাগ থেকে ছোরাটা বার করে চিৎকার করে উঠল বনওয়ারি, খবরদার, খবরদার! শব্দটা থেমে গেল। নাসারন্ধ্র বিস্ফারিত করে বসে রইল সে। অনেকক্ষণ কোনো শব্দ হলো না। তারপর হঠাৎ সে দেখতে পেল ঘরের কোণে ছায়ামূর্তির মতো কি যেন দাঁড়িয়ে আছে একটা। ঠিক যেন হাড় গিলে ছায়া পড়েছে। বউ করে ছোড়াটা সেই দিকে ছুঁড়ে দিল সে। ছায়াটা এক ছটকায় যেন উপরের দিকে মিলিয়ে গেল আর ছোড়াটা গেঁথে গেল দেওয়ালে। বনওয়ারি উঠে গেল দেওয়াল থেকে ছোলাটা খুলে নেবার জন্য, কিন্তু পারল না। ছোড়াটা দেওয়ালে এমন গেঁথে বসেছিল যে খোলা গেল না। টানাটানি ধস্তাধস্তি চরম করল বনওয়ারি, কিন্তু কিছুতেই তুলে নিতে পারল না ছোড়াটা। মনে হলো ভেতর থেকে ছোড়াটাকে কে যেন শক্ত করে ধরে রেখেছে। ছোড়াটা ছেড়ে দিয়ে এক দৃষ্টি তার দিকে সভয় চেয়ে রইল বনওয়ারি। ছোড়ার বাঁটটা কাঁপতে লাগলো। বনওয়ারির মনে হলো যেন বলছে, না না, পারবে না, ছেড়ে দাও। ঠিক এই সময় খিক খিক হাসিটা আবার কানের পাশে শুনতে পেল সে। লাফিয়ে সরে গেল একধারে। খানিকক্ষণ চেয়ে রইল ছোড়াটার দিকে। আর একবার চেষ্টা করলো। দাঁতে দাঁত চেপে প্রাণপণে টানতে লাগলো। টানতে টানতে হঠাৎ হাত ফসকে গেল তার, আর দম করে নিজেই পড়ে গেল মেঝের উপর। ছোড়ার বাঁটটা দুলে দুলে বলতে লাগলো, না 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 না। আর সঙ্গে সঙ্গে খিক খিক হাসি। মেঝে থেকে উঠে কপাট খুলে ছুটে বাইরে বেরিয়ে গেল বনওয়ারি।
দমকা হাওয়া ঘরে ঢুকে তার কাপড় চোপড় উড়িয়ে ছড়িয়ে দিল ঘরের মেঝের চারিদিকে। লণ্ঠনের শিখাটা কাঁপতে লাগলো, কিন্তু নিভল না। তার আগেই বনওয়ারি ঘরে এসে ঢুকলো প্রকাণ্ড লম্বা একটা গাছের ডাল টানতে টানতে। পিটিয়ে লম্বা করে দেবো হারামজাদাকে। উচ্চ কণ্ঠে স্বগতোক্তি করে কপারটা আবার ভালো করে বন্ধ করে দিল সে। তারপর লম্বা ডালটা রাখলো একধারে, কাপড় চোপড়গুলো গুছিয়ে বোঁচকায় পুড়ে ফেলল। তারপর ঘরের মাঝখানে গুম হয়ে বসে রইল ভ্রুকুঞ্চিত করে। অনেকক্ষণ চুপ করে বসে রইল সে, কোনো সাড়া শব্দ নেই। ক্রমশ ঘুম পেতে লাগলো তার, ঢুলতে লাগলো। হঠাৎ চমকে উঠল একবার, মনে হলো হল ঘরের আর একটা কোণে ফিস ফিস করে কথা কইছে যেন কারা। লম্বা ডালটা তুলে তেড়ে গেল সেদিকে। কেউ নেই। তারপর তার মনে হলো সমস্ত দিনের ক্লান্তিতে তার মাথা বেঠিক হয়ে গেছে বোধ হয়, তাই ওই সব আজগুবি জিনিস দেখছে আর শুনছে। একটু ঘুমলেই সব ঠিক হয়ে যাবে। বোঁচকাটা মাথায় দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল সে মেঝের উপর। চোখ বুজে রইল খানিকক্ষণ, কিন্তু ঘুম এল না। তবু চোখ বুজে রইল। তারপর একটা অদ্ভুত ছোট্ট শব্দ হলো। বনওয়ারি চোখ খুলে দেখল ছাতের ওপর থেকে কালো মতন কি একটা ঝুলছে। ঝুল নাকি? পুরনো বাড়িতে ঝুল থাকা অসম্ভব নয়। এক দৃষ্টে চেয়ে রইল সেই দিকে। মনে হতে লাগলো ক্রমশ সেটা বড় হচ্ছে, নিচের দিকে লম্বা হচ্ছে। সাপ নয় তো? বনওয়ারি উঠে সেই লম্বা ডালটা তুলে সেটা নাগাল পাওয়ার চেষ্টা করতে লাগলো। ডালটা খুব লম্বা, নাগাল অনায়াসেই পাওয়া যেত, কিন্তু ওটা ক্রমশ সরে সরে যেতে লাগলো, আর ক্রমশ লম্বা হয়ে নামতে লাগলো নিচের দিকে। বনওয়ারি শেষে পাগলের মতো ঘোরাতে লাগলো ডালটা, এবং তারপর অপ্রত্যাশিত একটা কাণ্ড ঘটল। হঠাৎ কে যেন পেছন থেকে জাপটে ধরল তাকে। নরম দুটো হাত, ঠিক যেন মেয়ে মানুষের হাত, কিন্তু দেখা যাচ্ছে না কিছু। বনওয়ারির হাত থেকে ডালটা পড়ে গেল, আর ছাদ থেকে সেই কালো বস্তুটা নামতে লাগলো ক্রমশ। বনওয়ারি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল সেই দিকে। দেখতে দেখতে সেটা তার চোখের সামনে নেমে এলো। বনওয়ারি দেখল সেটা ঝুল নয়, সাপও নয়, আঙুল একটা। বিরাট মোটা রোমশ আঙুল, প্রকাণ্ড নখ রয়েছে তাতে। আঙুলটা মেঝের কাছে আসতেই চড়াত করে শব্দ হলো একটা। মেঝেটা ফেটে গেল। সেই ফাটলের ভেতর থেকে বেরোলো হাড়গিলের মুন্ডুটা। কে? বনওয়ারি? এসো এসো এসো, ভয় পাচ্ছ কেন? ঝুমক, এবার ওকে ছেড়ে দাও, ও আসবে এবার। ঝুমক আমার গলাটাকে কামড়ে চ্যাতরা ক্যাতরা করে দিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ বনওয়ারি, দেখতে পাচ্ছ? বনওয়ারি দেখতে পেয়েছিল হাড়গিলের গলায় শাঁখিটা নেই, তার জায়গায় একটা গর্ত। গর্তের ভেতর দিয়ে মেরুদণ্ডের হাড় দেখা যাচ্ছে। ঝুমক, এবার ওকে ছেড়ে দাও, ও এবার আসবে। বনু, এসো 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 বনু। অদৃশ্য হাতের বন্ধন শিথিল হয়ে গেল। অদৃশ্য এবার দৃশ্য হল। বনওয়ারি ঘাড় ফিরিয়ে দেখল ঝুমকো দাঁড়িয়ে আছে। তার ঘাড়টা ওদিকে বেঁকে গেছে, জিভটা বেরিয়ে ঝুলছে, মুখময় ভেনা, চুলগুলো এলোমেলো। তারপর বনওয়ারি অনুভব করল হাড়গিলে তার হাত ধরে টানছে,
আর ঝুমকো ঠেলছে তাকে পেছন দিক থেকে। ছেড়ে দেব না। বানওয়ারি গর্তে ঢুকে পড়ল। ফেরারি আসামি বানওয়ারির মৃতদেহ 7 দিন পরে পুলিশ আবিষ্কার করল ওই ঘরের মধ্যে। মৃতদেহটি ঘরের মেঝেতে একটা ফাটলের মধ্যে আটকে ছিল।